মলয়দা নমস্কার। নমস্কার, বলুন। কংগ্রাচুলেশন ডিএ মামলা জেতার জন্য। আপনি তো এই অনেক মামলার ধন্যবাদ। প্রথম থেকেই লড়ছেন, অতএব হুম, এই প্রাপ্যটা তো আপনার আছেই। হুম, হুম, ইন্টেরিম যে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী, হুম, সেখানে আমরা দেখলাম সবাই চমক চমক বলছে যে সপ্তম বেতন কমিশন, ঠিক আছে, ষষ্ঠ হুম। বেতন কমিশনের চরম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। তা সপ্তম বেতন কমিশনে যদি আমরা দেখি যে সেই অভিরূপ সরকারকে আবার বসানো হয়েছে, তাহলে অভিরূপ কর্মচারী, হ্যাঁ শুনুন, অভিরূপ সরকারকে এবার আর বসাবে বলে আমরা মনে করছি না। কারণ সে যতটা মানে মানে সরকারি কর্মচারীদের যে হ্যাকেল হয়েছে, হুম হুম হুম। এরপরেও সে যদি মানে মানে আবারও যদি মানে তাকে ডাকলে পরেও আসবে বলে মনে করছি না। না মনে আমার হচ্ছে দ্বিবেদী, এইচকে দ্বিবেদীকে দিতে পারে, আমাদের যে ধারণা। সেটা আর পরের প্রশ্ন, ব্যাপারটা তাকে দেবে। তবে হ্যাঁ, হ্যাঁ, আমার যতটা ধারণা যে যেহেতু এই লোকটার চোখ নাক কান সব কাটা, এবং হ্যাঁ, মমতা ব্যানার্জি দেখুন সেই অর্থমন্ত্রী অসুস্থ, তাকে কিন্তু ধরে নিয়ে এসছে, তিনিও এসছেন। হ্যাঁ, তো হ্যাঁ, যদি হ্যাঁ, অভিরূপ সরকারকে আবার চেয়ারম্যান করা হয়, আমার যেটা প্রশ্ন, তাহলে হ্যাঁ, যে কর্মচারী সংগঠনদের ডেকে যে শুনানিগুলো হয়, তাহলে হুম। আ- ওনাকে অবজ্ঞা করার জন্য সেই শুনানিতে আমরা যদি এরকম করি যে ওনার শুনানিতে আমরা যাব না, প্রত্যেকটা কর্মচারী সংগঠন যদি এটা করে, সেটা না, আহ, দেখুন, এটা এটা তো এখনো কাকে চেয়ারম্যান করলো সেটা তো আমাদের দেখতে হবে। আগে থেকে তো এইগুলোর মন্তব্য তো করা যায় না। না আগে একদমই। থেকে এই মন্তব্য এটা করা যায় না। অভিরূপ সরকারকে দেবে, না আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেবে, না বর্তমান যে চিফ মানে ওই ফিনান্স সেক্রেটারি আছে তাকে দেবে, না কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করবে, সেটা এখনো আচ্ছা, সেই সেটা সময়টা। গভর্নমেন্টের বিষয়। আমি বলছি যে হ্যাঁ, যদি ওই লোকটা আবার আসে, না তাহলে সেটা আপনাদের পরে, সেটা এখন এই মুহূর্তে কিছু বলার মতো নেই। এটা এই মুহূর্তে কিছু বলার মতো নেই। আর একটা প্রশ্ন করছি। হ্যাঁ, গায়ে জ্বালা, আমি যেহেতু সরকারি কর্মচারী, আমারও গায়ে জ্বালা আছে। আহ, হুম, আহ, আমরা যেহেতু 10 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এরকম একটা কেস লড়ে আপনারা একটা বিশাল জয় এনে দিলেন। হুম, হুম, টাকা কতটুকু পাবো না পাবো সে পরে দেখা যাবে, জয়টা তো পেয়েছি আপাত দৃষ্টিতে। এবার হচ্ছে হুম। যেটা আমি বলতে চাইছি, আহ ষষ্ঠ বেতন কমিশন নিয়ে আহ আপনারা কি আগামীতে কেসে যাবেন? ষষ্ঠ বেতন কমিশনের ব্যাপারটা নিয়ে কেসে তো যাব। পঞ্চম বেতন কমিশনের যদি পয়সা কড়ি না পাওয়া যায়, হুম ওটা ওটা দেখুন, পঞ্চায়েতটা যেহেতু আবার যদি সরকার এটা নিয়ে আবার আবার সুপ্রিম কোর্টে করে যদি টাইম কিল করে। হুম হ্যাঁ, হুম কারণ পঞ্চম বেতন কমিশন স্যাটে আমরা যখন গিয়েছিলাম বলে পঞ্চম বেতন কমিশন যেহেতু এখনো মামলাটা চলছে, হুম। সেহেতু ষষ্ঠ বেতন কমিশন কেস ফাইলটা করতে দেয়নি। আমি বুঝতে বুঝতে পেরেছি। না, পেরেছেন তো? আমি বলতে তাই চাইছি যে এটা সেক্ষেত্রে যদি শেষ হয়। সেটাও দেখুন, এই এই মুহূর্তে সেই বার্তাটাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাপারটা হলো, দেখুন, শুধু টাকা তো না, যে পরিশ্রম, যে মানে একটা মানে কি বলবো, একটা মানসিক টেনশন। মানসিক হ্যাঁ, টেনশন। সেটা সেটা দেখুন, সত্যি কথা বলতে কি, সবার তো সেটা আমাদের সংগঠনের হলেও এখন তো আমি কেস করতে পারবো না, আমি যেহেতু অবসর নিয়েছি। হুম হ্যাঁ, হুম। এখন আমাদের সংগঠনে কোনো ইন সার্ভিস কাউকে চাকরিটা মানে কেসটা ফাইল করতে হবে, ঠিক করতে হবে। আছে? হুম হুম হুম। এখন সেক্ষেত্রে দেখুন, যেটা হচ্ছে কতটা এগিয়ে আসবে সেটা একটা এই মুহূর্তে কিন্তু বলা যাবে না। আমাদের বড় সম্ভব হচ্ছে না, ঠিক আছে? কারণ হুম তারা জানে যে মলয় দাস এমনটা পেরেছিল। হুম হুম হুম। কিন্তু আমাদের পক্ষে এই কেস করার পরে হাতগুটি যদি আমরা ফিরে আসি, তাহলে যে আমাদের সংগঠনের যে এই পঞ্চম বেতন কমিশনের নিয়ে কর্মচারী সমাজের কাছে যে প্রতিষ্ঠা পেয়েছিল, সেটা একদম মাঠে মারা মারা যাবে। পড়বে। হুম। তারাও কিন্তু অতটা সাহস দেখাবে না। দেখাবে তাই না। এখনো আমরা চিন্তা ভাবনা করিনি। তবে যদি সরকারি কর্মচারীদের আমরা পঞ্চম বেতন কমিশনের এই বকেয়ার ডিএটা যদি তুলে দিতে পারি, হুম। তাহলে নিশ্চয়ই আমরা আবার এই রোপা 19 নিয়েও আমরা রাস্তায় নামবো বা আইনের দরজা খটখটাবো। আহ, এই অভিরূপ সরকারকে নিয়ে আমার আবার আবার একটা প্রশ্ন এসে হ্যাঁ, যাচ্ছে। ধরুন কোনো সংগঠন, যে কোনো সংগঠন, সে আপনাদের সংগঠন হতে পারে বা আদার্স কোনো সংগঠন, ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কেসে গেল।
কোর্টে গেল। এবার উনি ছিলেন বেতন কমিশনের চেয়ারম্যান, রাজ্য সরকারের অধীনে কাজ করেছে। তাহলে উনি ডি এর জায়গাটা বেতন কমিশনের রাখেননি। তাহলে এখানে তো বেতন কমিশনের একটা সাংবিধানিক পদ্ধতিতে হয়, তাহলে সেখানে একটা সাংবিধানিক পদ্ধতিকে উনি অ্যাভয়েড করে গেল, যে স্বাধীনতার পূর্বে কোনো রাজ্য কোনো দেশে এরকম হয়নি, ডিএ নেই অথচ বেতন কমিশন। সেক্ষেত্রে কি আমরা অভিরূপ সরকারের বিরুদ্ধে কেসটা করব না রাজ্য সরকারের বিরুদ্ধে কেস? না, সেটা অভিরূপ সরকারের বিরুদ্ধে, সেটা যেহেতু মানে রিপোর্ট যা ইচ্ছে তাই দিতে পারে। সরকারের একটা দায়িত্ব আছে, ঠিক আছে। এর আগে যেমন প্রতিটি বেতন কমিশন কিন্তু বলেছে যে প্রতিটি সরকারি কর্মচারী সংগঠন তারা কিন্তু তাদের মূল যে দাবিটা হচ্ছে এআইসিপিআই মেনে বছরে 2 কিস্তি দিয়ে সবকটা সংগঠন দেবে। তাই আমরাও সরকারের কাছে সুপারিশ রাখছি যে যাতে এই দাবিটা তাদের মেনে নেওয়া হয়, এটা প্রত্যেকটা পেশ। তাহলে সরকার কি করেছে সেগুলো মানেনি, মানে এর আগে বাম সরকারও মানেনি। একদম শেষ যেটা করেছিল সেটার ক্ষেত্রে কয়েক মাস পরে সেই অপশনটা রেখেছিল, এই তারিখ থেকে আমরা অ্যাজ পার সিপিআই অনুসারে টাইম টু টাইম ডিএটা দেবো। হ্যাঁ, সেই সুপারিশটা মেনেছিল, কিন্তু আমরা সেটাকে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, তাই আমরা মামলায় গিয়েছি, আজকে এত বড় জয়টা পেয়েছি। হ্যাঁ, এখন কোঅর্ডিনেশন কমিটি বা বামভুক্ত সংগঠনগুলো তারা এখন বলছে অসীম দাশগুপ্ত ওই প্রভিশন রেখে গেছিল বলেই আজকে সরকার এই ডিএ মামলায় জয় পেয়েছে। তাহলে বাবা যদি রেখে যায় তোরা তো জানিস, তাহলে তোরা কেন মামলাটা করলি না? এখন তারা ক্রেডিট দিচ্ছে, তোরা তাহলে মামলাটা করলি না। তারা তো চুপচাপ বসেছিল। আমার জিজ্ঞাসাটা ক্লিয়ার হলো না। তাহলে কি আমরা এই একটা লোক যে অসাংবিধানিক তার বিরুদ্ধে যেতে পারা যাবে না? তো তাই তো বললাম যে ও যা রিপোর্টের দিকটা কেন ও ডিএর কথা বলেনি, কিন্তু সরকারের উচিত ছিল তো ডিএটা দেওয়ার কথা। তাহলে সুপারিশ করে যে ডিএটা দিল না, সেটা কিন্তু সরকার যতক্ষণ মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে সেক্ষেত্রে সরকারও দিতে পারতো, সরকার তো দেয়নি। আমরা তো সরকারকে তো আমরা বুঝতে পেরেছি সরকারের সরকার দেয়নি। কি এখন ব্যাপারটা হলো যদি 19-এর রোপা নিয়ে মামলায় যাওয়া হয়, এখন এই যে 309 ধারা যে রোপা সেটা বড় না এই সর্বোচ্চ আদালত যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সমেন্ট রাইট এবং তা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস মেনে, এই যে দুটো মানে দিয়েছে আমাদের এইখানেই সেই জায়গাটা তাহলে কে বড়? এই জায়গাটা থেকেই আমাদের 19-এর রোপাতে দিতে হবে। বুঝতে পেরেছি, আমি ঠিক এই জায়গাটাই করছিলাম। আমরা যে পঞ্চম বেতন কমিশনের ডি এর জন্য যে কেসটা আপনারা জিতলেন, আমাদের যেমন 309 ধারার মানে সংবিধান স্বীকৃত ওটাকে যা যা লেখা থাকে রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স সেটা দিতে হবে, এটা আইন, সেটা ঠিক করে দিয়েছে একদম ট্রাইব্যুনাল, হাইকোর্ট পরবর্তী সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবার যেহেতু এই যে রোপা 2019-এ নেই, আবার এটা নেই, তাহলে সরকার যদি সুপ্রিম কোর্ট বা আদার্স কোর্ট যদি বলে যে না সরকারের এই যে রোপা মেনে ডিএটা দেবে কি দেবে না সরকারের ইচ্ছের উপর নির্ভর করে, তাহলে তো আমাদের এই 19-এর রোপা জেতাটা একটু অসুবিধা হয়ে যাবে, খুব কঠিন। হ্যাঁ, সেক্ষেত্রে আইনজীবীরাই সেটা বলতে পারবে, সেটা পরবর্তীকালে নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো। এই বুঝতে পেরেছি। যেহেতু আমরা যে রায়টা পেলাম সেখানে এআইসিপিআই মেনে বছরে 2 বার ডিএ দিতে হবে, এইটার বেসিসে আমরা রায়টা পেয়েছি, কিন্তু ষষ্ঠতে তো এই বেসিসটা নেই। ফলে আমরা কেসে গেলে সেটা আইনি সাপোর্ট পাবো কিনা সেটা একটা বড়। সেটাই তো বললাম যে কে বড়, মানে এই যে রোপার যে 309 ধারা না সর্বোচ্চ আদালতের বর্তমান রায় নির্দেশ, এই দুটোর মধ্যে কোনটা প্রতিষ্ঠা পাবে কন্টিনিউয়াস, সেটা আমাদের পরবর্তী পর্যায়ে আলোচনা করতে হবে।